আমরা সবাই মাদক বিরোধী অভিযানে যাব। চলেন, অভিযানটা শুরু হবে সচিবালয় থেকে, অভিযানটা শুরু হবে জাতীয় সংসদ থেকে। আমরা জানি ওখানে কারা মাদক আসক্ত, আমরা জানি সচিবালয়ের কারা কারা মাদক খায়। আপনারা যদি একমত থাকেন আমরা তাদের তালিকা প্রকাশ করে দেব। রাজি আছেন সবাই? ঠিক আছে। ওই পুলিশ অফিসারদের মধ্যে কারা মাদক খায় আমরা তাদের নাম প্রকাশ করব। কেউ কি এসে ওই মাজারে যে লোকটা, যে বোনটা আমার এখানে অস্থির হয়ে আছে, কোনদিন তার গল্প শুনছেন? আপনারা এই রাষ্ট্রের রাজনীতির দায়িত্বে আছেন, আপনাদের কি এই চিন্তা নাই? একটু ভাবেন না? খাবার টেবিলে বসে যখন ভালো ভালো খাবার খান তখন কি একবারে প্রশ্ন আসে আমার ওই ভাই আর বোন, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মা কোথায়, তার বাবা কোথায়, সন্তান কোথায়, সে কেন এখানে? এই স্লোগানটা যে এই ভাই বললো জালিমের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আমরা এখানে যারা আসছি আমাদের রাজনৈতিক মত পথ অনেকের আলাদা আছে, ধর্ম আলাদা আছে, বিশ্বাস আলাদা আছে না? আমরা এক জায়গায় একজোট, সেটা হচ্ছে জালিমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার বন্ধু এবং স্নেহের ছোট ভাই রুমেল সবসময় এই অধিকারের আন্দোলনে সবসময় সে সোচ্চার থাকে, তার আহ্বানে তার উদ্যোগে আমরা এখানে এসেছি। আমাদের শ্রদ্ধেয় ফরাদ ভাই আসছেন, আরো একজন আমার বড় ভাই এখানে আছেন, জসিম ভাই, ওই যে ফ্যানের পিছনে দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু বামপন্থী আন্দোলন করেন, কিন্তু আমার অত্যন্ত প্রিয়, এবং আমরা দুইজন একজন আরেকজনের বিরুদ্ধে এবার নির্বাচনও করেছি। উনি এক মার্কা থেকে করেছে, আমি আরেক মার্কা থেকে করেছি, প্রতিদ্বন্দ্বী ছিলাম। কিন্তু আজকে এখানে এসে আমরা এই হামলা, এই অত্যাচারের বিরুদ্ধে এখানে এসেছি। আমি আমার ছোটবেলার কথা স্মরণ করি। ছোটবেলায় আমাদের পরীক্ষা আসলে আমরা মাজারে যাইতাম, মাজারে যাইয়া নিয়ত করে দান বাক্সে টাকা দিতাম, মোমবাতি জ্বালাতাম, এবং শাহ আহমদ শাহ মাজার এবং বাজিদ বুস্তানিতে একটা গাছ আছে, ওখানে সবাই বলতো নিয়ত করে সুতা বাঁধে দিলে ওই নিয়তটা কি হয়। শুনছেন না এরকম গল্প? আমরা এরকম অনেক করেছি। যখন বড় হয়েছি আলেমোলামারা আমাদেরকে বুঝাইছেন যে এইভাবে এগুলো করা, যারা মাজারে শুয়ে আছেন ওনাদের আসলে কোনো ক্ষমতা নাই, কারণ মৃত মানুষের কোনো শক্তি নাই। এই ধরনের যুক্তির কথা যখন আমাদেরকে বুঝাইছে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি যে মাজারে যিনি শায়িত আছেন তার জন্য আমাদের দোয়া করতে হবে। তার যে সৎকর্ম আছে, তিনি যেই ভালো কাজগুলো করে গেছেন, সেই ভালো কাজগুলো করাই হচ্ছে তার আদর্শ এবং তার কাজ এগিয়ে যাওয়া। কিন্তু কোনো আলেম আমাদেরকে এটা বলেন নাই যে মাজারে হামলা করতে হবে, মাজার ভেঙে দিতে হবে, মাজারে ভক্ত আশেকানদের উপর আক্রমণ চালাইতে হবে। আমি নিজেও মনে করি আপনাদের সাথে আমার হয়তো চিন্তার বিরোধ আছে, কিন্তু তাই বলে আমি আপনাকে বুঝাইতে পারি, আপনি আমাকে বুঝাইতে পারেন, কিন্তু আমি আপনাকে হামলা করতে পারি না, আপনি আমাকে হামলা করতে পারেন না। আমরা খুব অবাক হই, ইলেকশন আসলে আমি দেখি আমাদের নেতারা কোথায় যায়? সবাই মাজারে যায় না? ইলেকশন আসলে মাজারে যান, ইলেকশনের সময় মাজারের দরকার হয়, ইলেকশনের সময় মাথায় টুপি করে মসজিদে যান, মাজারে যান। আজকে যখন শাহলী মাজারে হামলা হয়েছে, ওই নেতারা কোথায়? যারা ভোটের সময়, যারা নির্বাচনের সময় মাজারে মাজারে ঘুরেছেন, আজকে আমার মাজারের ভক্তরা যখন আহত, নির্যাতিত, নিপীড়িত, আমার বোনের উপর যখন হামলা হয়, ওই সমস্ত নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন আজকে তুলতে হবে কিনা? সেজন্য আপনাদেরকে বলবো, স্লোগানও দিবেন যুক্তির সাথে। ফরাদ ভাই আমাদের শিক্ষক, কিন্তু উনার সাথে আমাদের অনেক যুক্তি তর্ক হয়, দ্বিমত হয়। একই টেবিলে বসে উনার অনেক কথাকে আমরা অগ্রাহ্য করি, উনি আমাদের অনেক কথাকে অগ্রাহ্য করেন, কিন্তু আমাদের বন্ধুত্ব এই যুক্তির জায়গায়
সবসময় দেখবেন উনি সবসময় একটা কথা বলে যে আমরা একটা তর্ক করতে চাই, তর্ক তুলতে চাই। মাজারের এই ভক্ত আশেখানদেরকে বলবো, আপনারা যুক্তির সাথে তর্ক তুলবেন, যুক্তির সাথে কারো মোকাবেলা করার ক্ষমতা নাই ভাই ও বন্ধুগণ। সেই জন্য আমাদের এখানে একটা কথা থাকবে, আমাদের মতবিরোধ থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু কথা হবে যুক্তির সাথে, শক্তির সাথে না। আমি একটা ঘটনা বলি আমার জীবনের, এটা 1998-2000 সালের দিকে। আমি তখন জেলখানায় বন্দী, প্রায় 6 মাস জেলে ছিলাম। তো জেলখানায় একটা নিয়ম হচ্ছে, একটু কয়েদি যারা থাকে বা আসামি যারা থাকে তাদের সাথে একজন সহযোগিতা হয়, তাকে বলে ফালতু। আপনারা যারা জেলে গেছেন জানেন। আমার সাথে যে ছেলেটাকে দেওয়া হয়েছে একটা ফালতু একটা ছেলে, তো আমার সাথে থাকে, আমরা গল্প সল্প করি। আমার পরীক্ষা ছিল মাস্টার্স পরীক্ষা, আমি পড়াশোনা করতেছিলাম। একদিন আমি ঘুমায় আছি, হঠাৎ দেখি যে আমার নাকে গাঁজার গন্ধ আসতেছে। আমি ঘুম থেকে জাগলাম, কিরে এই এত গাঁজার গন্ধ আসতেছে কোত্থেকে? কোনা দিয়ে যাই, দেখলাম যে ওই ছেলেটা বসে বসে গাঁজা খেতেছে। আমার মেজাজ এত খারাপ হলো, আমি যাই আর তারে চুল ধরে 2টা থাপ্পড় লাগাইলাম খুব জোরে। লাগাই বললাম যে কালকে তুমি এই ওয়ার্ড থেকে বেড়ে যাবা, আমার সাথে তুমি আর থাকবা না, তুমি যে এত খারাপ আমি তো জানতাম না। আমি তো খুব রাগারাগি করলাম, চলে ছেলেটাকে বের করে দিলাম। 3-4 দিন পরে আমার রাগ একটু কমছে, আমি বসে বসে পড়তেছিলাম ওয়ার্ডে এক কোনায়, ওই ছেলেটা আসছে, আইসা আমারে বলতেছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? আমি বললাম না, তোমার সাথে কোনো কথা নাই। বলছে আমি এই পরে জীবনে আপনার সাথে আর কথা বলবো না, আজকে একটু কথা বলতে চাই। আমার খুব অবাক লাগলো। সে বললো আপনি তো আমাকে মারলেন না, আমার একটু কথা আপনাকে শুনতে হবে। সে জোর খাটায় বললো। আমি বললাম যে কি বলো? সে বলছে আপনি জানেন আমি আজকে কত বছর জেলখানায়? আমি বললাম না, জানি না তো। বললাম আমি আজকে 6 বছর জেলখানায়। এই জেলখানায় থেকে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। প্রত্যেক দিন আপনাদেরকে দেখতে কত মানুষ আসে, কত খাবার নিয়ে আসে। আজকে 5টা বছর আমাকে কেউ দেখতে আসে না, আমার কেউ খোঁজ নিতে আসে না। এই জেলখানায় কে আমি, কি আমার পরিচয়, কোথায় আমার সংসার ধর্ম, আমি কিছুই জানি না। এই বৈরাগ্য, এই কষ্ট থেকে আমি আজকে এই খারাপ পথে চলে আসছি। ওই ছেলেটার কথা শোনার পরে আমার বুকটা হু হু করে উঠলো। আমার মনে হলো যে আমার কাছে যদি টাকা থাকে তারা আরো টাকা দিয়ে বলে তুই আরো কিনে কিনে খা। ভাই ও বন্ধুগণ, আমরা অনেকে অনেক সম্পর্কে খারাপ জানি। আমার মনে হইতেছে ওই লোকটা চোল জট, এই লোকটা এরকম, এই লোকটা এরকম। কিন্তু কেউ কি কোনোদিন এসে এদের জীবনের গল্প শুনছেন? কেউ কি এসে ওই মাজারে যে লোকটা, যে বোনটা আমার এখানে অস্থির হয়ে আছে, কোনোদিন তার গল্প শুনছেন? আপনারা এই রাষ্ট্রের রাজনীতির দায়িত্বে আছেন, আপনাদের কি এই চিন্তা নাই? একটু ভাবেন না? খাবার টেবিলে বসে যখন ভালো ভালো খাবার খান, তখন কি একবারে প্রশ্ন আসে আমার ওই ভাই আর বোন, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মা কোথায়, তার বাবা কোথায়, সন্তান কোথায়, সে কেন এখানে? প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, আমরা কোনোদিন আস্তে আস্তে ধাক্কা দিও না, আমরা কোনোদিন এই প্রশ্নগুলো তুলি না। এই রাষ্ট্র এবং সমাজকে আপনি একটা মাজারে হামলা করে শুদ্ধ করতে পারবেন না। পাঁচটা লোকের উপর গাজার হামলা করে, গাজার পুড়িয়ে উদ্ধার করে সমাজ সংশোধন করা যাবে না। সেই জন্যই আমরা এই তরুণরা আমরা সবাই এক মঞ্চে দাঁড়িয়ে বলেছি এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এই দেশকে, রাষ্ট্রকে যদি আপনি না বদলান, এই অসাম্য এবং বৈষম্য কখনো দূর হবে না। আমার ভাই রোমেল একটা কথা, সুন্দর কথা বলেছে, আমরা সবাই মাদক বিরোধী অভিযানে যাব। চলেন, অভিযানটা শুরু হবে সচিবালয় থেকে, অভিযানটা শুরু হবে জাতীয় সংসদ থেকে। আমরা জানি ওখানে কারা মাদক আসক্ত, আমরা জানি সচিবালয়ের কারা কারা মাদক খায়। আপনারা যদি একমত থাকেন আমরা তাদের তালিকা প্রকাশ করে দেব। রাজি আছেন সবাই? ঠিক আছে। ওই পুলিশ অফিসারদের মধ্যে কারা মাদক খায় আমরা তাদের নাম প্রকাশ করব। আমার এই কথা শুনে আবার ভাইবেন না, আমার এই কথা শুনে আবার ভাইবেন না যে সচিবালয় খায় যেহেতু, পুলিশরা খায় যেহেতু আমরাও খাই। না রে ভাই, আমরা বলবো এই মাদক শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা জীবন নাশ।
আমরা আপনাদেরকে বুঝাবো, আমরা আপনাদেরকে অনুরোধ করব, অনুনয় বিনয় করব, আপনাদের জন্য আমরা কর্মসূচি নিব। ইনশাআল্লাহ আমরা এই দেশটা একদিন না একদিন বদলাবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এখানে যারা আছি আমরা সবাই নাগরিক। ভোটের সময় আপনাদের কাছে এসে ভোট চাইছে না? তখন তো জিজ্ঞেস করে নাই। ভোট চাওয়ার সময় কাউকে যা জিজ্ঞেস করছে, ভাই আপনি হিন্দু না মুসলিম, আপনি মাজারি না বেমাজারি, জিজ্ঞেস করছে? আমি তো একজন প্রার্থী ছিলাম, আমি কোনোদিন কোনো লোকের দেখা করে জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি হিন্দু না মুসলিম, আপনি গাঁজা খান না আপেল খান না আঙ্গুর খান, জিজ্ঞেস করি নাই। তো ভোটের সময় জিজ্ঞেস করেন না কেন? ভোটের সময় মনে ছিল না? ভোটের সময় আসলে এগুলো মনে থাকে না? প্রিয় ভাই বন্ধুগণ, আমার দাবি সুস্পষ্ট, বাংলাদেশের প্রত্যেকটা মাজারে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, যাতে কোনো হামলাকারী আসলে তাকে যদি আমরা প্রতিরোধ করতে নাও পারি, তাকে যদি আমরা চিনতে পারি, আমরা এদেরকে চিনে রাখবো। ভোটের সময় তারা আবার যদি মাজারের সামনে আসে, তাদেরকে বলবো তুমি হলো মাজারের হামলাকারী। আমরা আজকে এখানে এসেছি অধিকারের প্রশ্নে। আমরা অনেকে আপনাদের সাথে মতের অমিল আছে, অধিকারের প্রশ্নে আমরা এখানে এসেছি। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে মাজার বলেন আর যেখানে বলেন, আপনার বিরোধিতার টেবিলে থাকবে। আপনি বক্তব্য দেন, যুক্তি দিয়ে বক্তব্য দেন। মাজারের কোন অপসংস্কৃতি, কোন লুটপাট, কোন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কথা থাকলে সেটা বলেন, আমরাও বলবো, আমরাও আপনাদের সাথে থাকবো। কিন্তু আল্লাহর ওয়াস্তে শক্তি প্রয়োগ করবেন না। মাজারের হামলাকে আমরা মাজার হামলা হিসাবে দেখি না, আমরা দেখি এটা বিরুদ্ধ মতের উপর হামলা। এই বিরুদ্ধ মতের উপর হামলা যদি চালু থাকে, কালকে দেখবেন আপনার বউ আপনার বিরুদ্ধে হামলা করবে। ঠিক আছে? মতের বিরুদ্ধে হামলা বন্ধ করেন, নাইলে এখান থেকে ঘর রক্ষা পাবে না। আমি শেষ একটা কথা বলি, আমার এলাকার পাশে একজন শিল্পীকে, একজন বাউলকে হামলা করা হয়েছে, তাকে মারা হয়েছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। তিনি আমার কাছে আসলেন, আমি তাকে নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার চিনেন, ওনার কাছে গিয়েছিলাম। ওনাকে হাসপাতালে ভর্তি করে ওনার প্রতিবাদে আমরা প্রেস ক্লাবে একটা মিটিং করেছিলাম। সেই মিটিং এর পরে আমাদের উপরে অনেক গালিগালাজ করেছে লোকেরা, অনেক আমাদের বিরুদ্ধে কুৎসারটনা করেছে। আমরা নাকি মানে এটা কি বলে, শিরকে লিপ্ত হয়ে গেছি। কারণটা কি জানেন? ওই শিল্পীকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কি গান গাইছো জন্য তোমার মারছে? তো সেই শিল্পী বলল, আমি গান গাইছি যে মরণকালে ঢোলবাসি বাজাইও ও বন্ধুরে, দোয়া কালামের দরকার নাই। এইটা শুনে আমি বললাম তোমরা তো মারবেই, মরণকালে আমরা সবাই জানি দোয়া কালাম করতে হয়, দোয়া দরুদ পড়তে হয়, তুমি কইতেছো দোয়া দরুদের দরকার নাই ঢোল তবলা বাজানোর জন্য, তাইলে তোমাকে তো মারবেই। সে বললো যে না, আমি এটা কেন বলছি, কোরআন শরীফে আছে যে যেই লোকটা মৃত্যুবরণ করলো তাকে বলছে যে তুমি তোমার স্রষ্টার কাছে ফিরে যাচ্ছ। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ কি? নিশ্চয়ই আমি যেখান থেকে আসছি আবার তার কাছে, আমার রবের কাছে আমি ফিরে যাচ্ছি। সে বলল আমি আমার রবের কাছে যাচ্ছি, এসে আনন্দের আর কি আছে, এই জন্য আমি বলছি ঢোল তবলা বাজাই আমি যাইতেছি। বুঝছেন নি ঘটনা? পার্থক্যটা কিসের? পার্থক্যটা হচ্ছে বুঝেন। ওই লোক মনে করতেছে আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি, আমি যে দুনিয়ায় অন্যায় করছি এই জন্য দোয়া কালাম পড়তেছি, বাবারে আল্লাহ তোমার কাছে আইতেছি, আমার মাফ করে দিও। ওর চিন্তা ঠিক আছে কিনা? আর এই লোক চিন্তা করতেছে আমি আমার রবের কাছে চলে যেতেছি, এসে যে আনন্দের কি আছে, এই জন্য সে ঢোল তবলা বাজায় যাইতেছে। পার্থক্যটা কিসের? পার্থক্যটা কিসের? বুঝের, চিন্তার আর জ্ঞানের। ছোটবেলায় আমরা দেখতাম এরকম মাথায় জ্বর চুল টুল দেখলে আমাদের মা খালারা খাবার দিয়ে বলতো দিয়ে আসো। তা আমরা বলতাম যে এই পাগল, এই গোসল টোসল করে না, উনারে কেন দিয়ে আসবো? বলো যে বাবার কার কাছে কি আছে তুমি জানো না, আসছে যেহেতু মেহমান দিয়ে আসো। দিত না আমাদের মা বাবারা? ছোটবেলায় দিত। আজকে আমরা সেই ছোটবেলার সেই সৌহার্দ্যটাকে মিস করি। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে যুক্তিতে থাকতে হবে, যার যার মত, যার যার বুঝ নিয়ে থাকতে হবে, কিন্তু কেউ কাউকে আঘাত করা যাবে না। কেউ যদি আঘাত করতে আসে, আমি আমার শত্রুর সাথেও মৈত্রী করে সেই আঘাতকারীর প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা আপনাদেরকে বলবো, আপনারা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে জড়াবেন না। রাজনৈতিক দ্বন্দ্বে না জড়িয়ে
আপনারা প্রতিবাদ করবেন, এটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।